রাষ্ট্র, দেশ থেকে বিশ্ব সবকিছুর চালিকায় রাজনীতি। তাই রাজনীতির 10 দিক নিয়ে রাজকাহন নিবেদন করছে জি-পেট ইস্পাত। সাথে আছি আমি তাসনুভা তন্নি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আবারও সোচ্চার ছাত্র সমাজ। গতকাল বুধবার আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বে তারা। তিনি বলেন, এই ভূখণ্ডে বিপ্লবীরা ও আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারবে না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের সাথে সহমত পোষণ করে আজ বৃহস্পতিবার দেশে জরুরি ভিত্তিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে প্রধান উপদেষ্টার কাছে চিঠি লিখেছেন 300 জন প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা। সরকারও আগ্রহ দেখাচ্ছে এ বিষয়ে। গত 7 ফেব্রুয়ারি বার্তা সংস্থা বাসুসকে দেয়া এক সাক্ষাৎকারে উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধের ব্যাপারে অন্তর্বর্তী সরকার শিগগিরই পদক্ষেপ নেবে। তবে এক্ষেত্রে যেন অনেকটাই দ্বিমত রাজনৈতিক দলগুলোর। বিশেষ করে বিএনপি বলছে, এ বিষয়ে সরকার নয়, আওয়ামী লীগের থাকা না থাকা জনগণই সিদ্ধান্ত নেবে। গতকাল জাতিসংঘের প্রতিবেদনেও রাজনৈতিক দল নিষিদ্ধের অবস্থান থেকে সরে আসার আহ্বান জানানো হয়েছে। সংস্থাটির মতে, কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা মানে সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে। রাজনৈতিক দলগুলো কি তাই মনে করে? অন্তর্বর্তী সরকার না জনগণ? আওয়ামী লীগের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব তাহলে কার? এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন, আছেন গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী এবং আছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। স্বাগত জানাচ্ছি রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। জাতিসংঘের প্রতিবেদন নিশ্চয়ই আমরা সবাই দেখেছি এবং সেই প্রতিবেদনে খুব সুস্পষ্টভাবে আওয়ামী লীগ কিংবা কোনো রাজনৈতিক দলের নিষিদ্ধের বিষয়টি লিখিত আছে। একটু জানতে চাই, জাতিসংঘের প্রতিবেদনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নয় এমন এক ধরনের বার্তাই আসলে আমরা পেয়েছি। তার মানে কি এই মন্তব্যের পর কোনো না কোনোভাবে আওয়ামী লীগের ফিরে আসার এক ধরনের সম্ভাবনা তৈরি হয়েছে? ধন্যবাদ তাসনুভা। এহসানুল হক মিলন ভাই, সুব্রত দা আছেন এবং দর্শক মণ্ডলীকে অনেক ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে জাতিসংঘ যে কথাটা বলেছে যে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে না, এটা ফ্ল্যাট ওয়েতে এটা আমি মনে করি সঠিক একটা কথা। কিন্তু পরবর্তী কোশ্চেনটা আসে যে একটা দল যদি মানবতা বিরোধী অপরাধ করে, একটা দল যদি গণহত্যার সাথে জড়িত হয়, একটা দল যদি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে, একটা দল যদি গণতন্ত্র ধ্বংস করে, সেই দলটা রাজনীতি করতে পারে কিনা। পৃথিবীতে বিভিন্ন দেশে যে রাজনৈতিক দলগুলো নিষিদ্ধ হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, যারা গণহত্যার সাথে জড়িত ছিল, তাদেরকে কেন নিষিদ্ধ করা হয়েছিল? জাতিসংঘের সে ব্যাপারে বক্তব্য কী? বা ধরেন এই আমরা জুলাই আগস্ট আন্দোলনের সময় দেখেছি যে জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল তাৎক্ষণিকভাবে, কিংবা আমাদের এখানেও আপনি হিজবুত তাহরির বা এই টাইপের বেশ কয়েকটা দল আছে যাদেরকে নিষিদ্ধ করা হয়েছে। জাতিসংঘ এ ব্যাপারে কখনো কি উদ্বেগ দেখিয়েছে যে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা না করার ব্যাপারে? প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে কেন নিষিদ্ধ করতে হবে, এটা একটা কমন কোশ্চেন। কেন করতে হবে? আবার সাথে সাথে একটা কোশ্চেন যদি আমরা পিঠে করি যে একটা দল যদি সরাসরি দলীয়ভাবে গণহত্যা করে, একটা দল যদি দলীয়ভাবে মানুষ হত্যার সাথে উস্কানি দেয়, মানে নারীর প্রতি সম্ভ্রমহানির প্রতি উস্কানি দেয়, সেই দলটার ব্যাপারে আমাদের করণীয় কী হবে? ধরেন আওয়ামী লীগ যে গণহত্যাটা করেছে, যে অন্যায়টা করেছে, আমি তো মনে করি আওয়ামী লীগের প্রতি আমাদের একটা ন্যায় বিচার করা উচিত, ঠিক না? আমরা কি করি, একটা মানুষ যখন আপনার সাইকিক প্রবলেমে পড়ে, ঠিক আছে, আমরা কিন্তু পরিবার সবাই মিলে কি করি, তাকে একটা চিকিৎসা কেন্দ্রে পাঠাই। বা কেউ যখন খুব ড্রাগ অ্যাডিক্টেড হয়ে পড়ে, তাকে কিন্তু আমরা মানে নিরাময় কেন্দ্রে পাঠানো হয় যে তাকে সংশোধন করার জন্য। আওয়ামী লীগকে কী করা উচিত? যে দলটা মানে ওই যে বলে না, বাঘ যদি মানুষের মাংস খেয়ে খুশি মানে অভ্যস্ত হয়ে যায়, তখন তো ওই বাঘকে মেরে ফেলা বা বাঘকে আপনাকে নিয়ন্ত্রণ করার সর্বশেষ পন্থাটা নিতে হয়। এখন কথা হচ্ছে, যেই আওয়ামী লীগের অতীত থেকে পর্যন্ত দেখেন, আওয়ামী লীগ কিন্তু একটা গণতান্ত্রিক মধ্য দিয়ে, ধরো 70 সালের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে তার বৃহৎ আকারে উত্থান, এবং সেই উত্থানের পর ক্ষমতায় আসার পরে, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার পরে ক্ষমতায় আসার 3 বছরের মধ্যে আওয়ামী লীগ কিন্তু গণতন্ত্রকে হত্যা করেছে এবং বাকশাল কায়েম করেছে। এবং আমরা তো সবাই বলি যে বিএনপি প্রথম আপনার কি বলে ওই যে দল, কি নাম এখন যে সবাই বলে, কিংস পার্টি, কিন্তু আসলে তো ফার্স্ট কিংস পার্টি হচ্ছে বাকশাল। যে শেখ মুজিব ক্ষমতায় থেকে বাকশালের মাধ্যমে সে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দল উনি তৈরি করেছেন। এবং দেখেন, যেই নেতা ছিলেন সবার জনপ্রিয়তার শীর্ষে, উনি কিন্তু মানুষের দ্বারা মানে কি বলা যায় প্রত্যাখ্যাত হয়েছেন। সেই আওয়ামী লীগ যতবারই ক্ষমতায় এসেছে
ততবারই গণতন্ত্র, মানুষের মানবাধিকার এবং তার তার যে প্রতিদ্বন্দ্বীদেরকে সে নিঃশেষ করে দিয়েছে। এবং এবার যেটা হয়েছে, গত কয়েকদিন ধরে তো ক্রমাগতভাবে আমরা সবাই খুব মানে ট্রমার মধ্যে আছি যে কি আয়নাঘর, যেটা ওরা অস্বীকার করেছে, আয়নাঘর বলে কিছু নাই, মানুষকে এভাবে গুম করা হয় নাই, আরো কাহিনী সব বেরোচ্ছে। এবং সর্বশেষ জাতিসংঘ আজকে যেটা বলেছে, আমি তো মনে করি আওয়ামী লীগ কবে নিষিদ্ধ হবে কি হবে না, আইনগতভাবে কি প্রক্রিয়া হবে, আমি তো মনে করি আওয়ামী লীগ এক ধরনের নিষিদ্ধ হয়ে গেছে। কারণ আন্তর্জাতিকভাবে আজকে আমরা জাতিসংঘের যে রিপোর্টটা আমরা দেখলাম, যে সেখানে শেখ হাসিনাকে, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এবং আপনি দেখবেন শেখ হাসিনার বেশ কয়েকটা ভিডিও আছে যেখানে সে বলেছে, আওয়ামী লীগ কর্মীরা তোমরা কি করো, তোমাদেরকে যারা তোমাদের ঘর জ্বালাতে আসবে ওদেরকে জ্বালিয়ে দাও, ওদের বাড়িতে আঘাত করো, ওদেরকে ভেঙে দুমড়ে মুচড়ে দাও, এই যে ধরনের উস্কানিমূলক যতগুলো কথা উনি বলেছেন। আজকে আমি দেখলাম ফেসবুকে একটা কম্পারেটিভ দুটা ভিডিও দেখলাম। একটাতে দেখলাম যে শেখ হাসিনা কীভাবে উস্কানি দিচ্ছেন, আরেকটাতে বলছে ডক্টর ইউনূস কীভাবে শান্তি থাকার জন্য বলছেন যে আওয়ামী লীগের লোকদেরকেও তো আমাদের বোঝাতে হবে, ওদেরকে ফিরিয়ে আনতে হবে ওদের জায়গা থেকে। তো এইগুলো তো মানুষ ভাববে। তো সেজন্য আমি বলছি যে আওয়ামী লীগের কর্মীদের দাবি করা উচিত যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক, কারণ ও তো আর রাজনীতি করতে পারবে না। কোন মুখে রাজনীতি করবে আপনার বলেন? কিন্তু তাদের মধ্যে কি সেই অনুশোচনা আপনি কখন অনুভব করেছেন, দেখেছেন কি সেই অনুশোচনা? এখন প্রশ্নটা তো সেখানে যে এই যে অনুশোচনাহীন একটা দল হতে পারে, এটা মানুষের দল হতে পারে, এটাই তো মানুষ অবাক হচ্ছে। আপনি দেখেন এত বড় ঘটনার পর একটা ন্যূনতম আফসোস, আপনি দেখেন আজকে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম কেউ কেউ বলেছেন যে আয়নাঘর এটা নাকি ডক্টর ইউনূস গত 6 মাসে নাকি আয়নাঘর বানিয়েছেন, ওখানে কোথায় একটা তোয়ালে ছিল, ওখানে কোথায় কিছু। অথচ কি ঘটনাটা হচ্ছে এই আয়নাঘর প্রডিউস করতে দেয় নাই। ডক্টর ইউনূস আয়নাঘর দেখতে যাবেন এটা জানার পরে কিন্তু উনি যথেষ্ট পরিমাণ বাধার সম্মুখীন হয়েছেন, যারা এই আয়নাঘরের নানা রকম ছিল। এবং সেখানে গিয়ে গুম কমিশন বলছে যে আমরা দেখেছি সেখানে আলামত নষ্ট করা হয়েছে। এবং আমাকে এখন এই সরকারের মধ্যে ঘাপটি মেরে কেউ না কেউ বসে আছে, হতে পারে, এবং নিশ্চয়ই আছে, না থাকলে কারা করেছে। ধরেন গুম কমিশন যখন গিয়েছে তারা দেখেছে কিছুই নাই, হঠাৎ দেখলো যে একটা দেয়ালের রংটা কেমন যেন একটু ব্যতিক্রম, তখন কিন্তু তারা ওই দেয়ালটা ভেঙেছে। ভাঙার পরে দেখা গেলো ভেতর থেকে বেরিয়ে এসেছে এই যে ছোট ছোট খুপড়ি রুম, টয়লেট, তারপরে নানা ধরনের সরঞ্জাম আদি ইত্যাদি। ইভেন একটা জায়গায় তারা বোমাও পেয়েছে। তো সেজন্য বলছি যে আওয়ামী লীগ আমি মনে করি সাংস্কৃতিকভাবে এবং সামাজিকভাবে অলরেডি নিষিদ্ধের পর্যায়ে পৌঁছে গেছে। জি, কিন্তু সেটি আসলে আওয়ামী লীগ কতখানি অনুধাবন করতে পারছে সেটা যেমন একটা বড় প্রশ্ন। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, এই যে আসলে উস্কানিমূলক বক্তব্যের কথা আমরা বলছি, বিদেশের মাটিতে বসেও ফ্যাসিস্ট সরকার প্রধান, বিগত সরকার প্রধান যিনি ছিলেন, তিনি নানানভাবে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছেন। যদি আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের মতন একটি সরকারকে আইনি প্রক্রিয়ায় নিষিদ্ধ করা সম্ভব না হয়, তবে নির্বাচন ঘিরে সংঘাতের আশঙ্কা বাড়বে কিনা? আচ্ছা দেখুন, আওয়ামী লীগ কোথায়? আমি তো আওয়ামী লীগ দেখি না গত 6 মাস। পৃথিবীর কোনো ইতিহাসে আছে সরকার প্রধান পালিয়ে গেছে, সকল মন্ত্রী পরিষদ সদস্যরা পালিয়ে গেছে, 350 এমপি চলে গেছে? 800 বছর আগে বোধহয় একবার পালিয়েছিলেন। 800 বছর। তারপরে ওই যে লক্ষণ সেনার কথা বলছি। আচ্ছা, তো আরে আমাদের জাতীয় মসজিদের ইমাম সাহেব পালিয়ে গেছে। এটা তো সাংঘাতিক একটা ইতিহাস তৈরি হয়ে গেছে ইতিমধ্যেই। সুতরাং আওয়ামী লীগ তো এখন নাই। আসলে আমরা আওয়ামী লীগকে নিয়ে খামাখাই আলোচনা করছি। শেখ হাসিনা দিল্লিতে বসে যাই করুক না কেন, কোনো লাভ হবে না। উনি হয়তো হিংসা প্রতিহিংসা যেটা সে করেছে সেটা আবার এই দেশের জনগণের উপর চালানোর চেষ্টা করবে, ফলে বিপরীত হবে। হিতে বিপরীত একটা কথা আছে না, তাই হবে। এবং তাই হয়েছে, কয়েকবার অ্যাটেম্প নিয়েছে, তারপরে তো বুলডোজার পর্যন্ত নেমে গেছে। এটা তো আমরা চাই নাই। তো আমি মনে করি যাই করি না কেন আমাদের এটা আইন আদালতের মাধ্যমেই হওয়া উচিত। এবং এটা যেহেতু এত অপরাধ হয়েছে, এবং আওয়ামী লীগের শুধু তো শেখ হাসিনা না, আওয়ামী লীগের তৃণমূল পর্যায়েরও অনেক নেতাকর্মী অসম্ভব রকমের মানে অত্যন্ত ঘৃণিত কাজগুলো তারা করেছে। সুতরাং এদের তো আগে বিচারটা হতে হবে, ব্যক্তি হাসিনা থেকে শুরু করে যারা করেছে। সেখানে খুব বেশি অগ্রগতি আমরা গত 6 মাসে দেখিনি। ইদানিং কি এটা ডেভিল হান্টের নামে হয়তো কিছুটা শুরু হয়েছে। এটা আরও আগে যাওয়া উচিত ছিল, যখন সবাই ডেভিলটা চলে গেছে। এবং চলে যাওয়ার ক্ষেত্রে হয়তো আমরা অনেকেই সাহায্য সহযোগিতা করেছি, তো খুবই দুঃখজনক। তো যাই হোক, মন্দের ভালো কাজটা শুরু হয়েছে। এবং
কোনো আপনার এই এক্সিকিউটিভ অর্ডার দিয়ে কোনো দলকে নিষিদ্ধ করার ব্যাপারে আমারও ব্যক্তিগতভাবে আপত্তি আছে, এবং এটা আন্তর্জাতিক মানবাধিকার কমিশনও তারা সেই কথাটা বলেছে। সেটাও দিন শেষে ভালো হয় না। কিন্তু আওয়ামী লীগকে যদি আমরা ঠিক এভাবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিষিদ্ধ করতে না পারি, সেক্ষেত্রে আসলে আওয়ামী লীগের এটা হবে। এত অপরাধ করেছে তারা, ব্যক্তি হিসাবেও করেছে, সাংগঠনিকভাবেও করেছে। সুতরাং সেটা আমরা আইনি প্রক্রিয়ার মধ্যে যাই আমাদের, তাহলে তো সারা বিশ্বে তো এটা নিয়ে আর প্রশ্ন তুলবে না। সুতরাং আমার মনে হয় যে এমনি তারা নিশ্চিহ্ন অবস্থায় আছে, আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ করাটা খুবই দুরূহ ব্যাপার, অন্তত আমি মনে করি। কেউ সাহসই করবে না যে আওয়ামী লীগের নাম নিয়ে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবে। এমনি হয়তো অনেকেই দাঁড়াতে পারে, আওয়ামী গণনার লোকজন বা আওয়ামী মন মানসিকতার লোকজন, কিন্তু আওয়ামী লীগ দলীয়ভাবে বাংলাদেশে আগামী নির্বাচন কেন, বেশ কয়েকটা নির্বাচনে অংশগ্রহণ করার তাদের অধিকার নাই, সেটা পারবে না। কারণ নির্বাচনী ব্যবস্থা যারা ভেঙে দিয়েছে, যারা নির্বাচনে বিশ্বাস করে না, তারা আবার আসা নির্বাচন করবে, এটা এই দেশের জনগণ মেনে নেবে না। সুতরাং আমার কথা হবে, যাই করি একটা আমার দেশের যাতে বন্ধন না। শেখ হাসিনা যা করে গেছে সারা বিশ্বব্যাপী তিনি একজন নিন্দিত, এবং মাফিয়া চক্রের যে কথাগুলো আমরা তখন বলেছিলাম, বা আন্তর্জাতিক মিডিয়া তো তার সম্পর্কে যে বক্তব্যগুলো আসছিল, আজকে তো জাতিসংঘ সেটা বের করে এনেছে। আজকে আমরা ধরেন পুরোপুরি ৩৬ জুলাইয়ের হতাহতদের সঠিক তালিকা এখনো প্রণয়ন করতে পারি নাই। আমরা প্রণয়ন করছি ৮০০-র উপরে, আর তারা প্রণয়ন করেছে ১৪০০, তার মধ্যে ১৪০ জন শিশু। সুতরাং এখানে আমাদের অনেক ত্রুটি বিচ্যুতি আছে। আমি আশা করব যে আর যে কদিন সময় আছে, কারণ আমরা সবাই চাচ্ছি একটা সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচন হোক, এবং ডিসেম্বরের মধ্যে তার আগে যতটুকু করা যায়, বেশি কিছু করতে গিয়ে সব কিছু যেন আমরা ঝুলিয়ে না দিই। আমি আশা করব যে আওয়ামী লীগকে নিয়ে বেশি বেশি আলোচনা করার অর্থটাই হচ্ছে তাকে আমরা 18 কোটি মানুষের আর একটা প্রতিপক্ষ বানাচ্ছি। এটার কোনো দরকার নাই, তারা গেছে তো গেছেই। সেটা নিয়ে যত আলোচনা করবেন তত তারা হাইলাইটেড হবে, এবং সারা বিশ্ব এটা নিয়ে কথা বলা শুরু করবে। আবার ঠিক যে ইস্যুটিতে আমরা আলোচনা করছি, ডক্টর আনম এহসানুল হক মিলন, সেই ইস্যুটি নিয়েও আসলে আওয়ামী লীগের নিষিদ্ধ করবার ইস্যু নিয়েও আমরা কিন্তু দ্বিমত দেখতে পাচ্ছি, দুই পক্ষ দেখতে পাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কার লাভ, কার ক্ষতি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বিজ্ঞ আলোচক উভয়কে। আপনি বলছেন রাজকাহন, রাজার কাহন। আমরা কেউ কিন্তু রাজা নই, অতএব এই রাজকাহনে আমরা কীভাবে আসছি তাও জানি না। তবে গণতান্ত্রিক দেশের প্রতিটি প্রজাই এক একটি রাজা, এবং এই রাজাটা আমরা হই ইলেকশন ডেতে। সেই দিন কিন্তু আমরা রাজা হই, কারণ নিজের সত্ত্বাধিকারী হিসাবে ভোট দেই সেদিন দেশে। তো সেই ক্ষেত্রে আমরা ভোট এতদিন দিতে পারিনি। 2008 বলুন, 14 বলুন, 18 বলুন, 24 বলুন, আমরা এই ভোটগুলো দিতে পারিনি। অনেকে হয়তো 8-এর সাথে স্বীকার করবে না, সেজন্য আমি আলাদা ডিবেট করব যে 2008-এর নির্বাচনটা কি হয়েছে। এটা তো প্রণব বাবুর ইন্টারফিয়ারেন্স ছিল, নিজে তো বলেন, উনি আমার সাথে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের তিক্ত অভিজ্ঞতা আমরা পেয়েছি বিগত সময়ে। আসুন আপনার প্রশ্ন যদি যাই, 3-4 অক্টোবরের মানে প্রথম দিকেই 3-4টি মামলা নিষ্পত্তি হয়ে যাচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে। মামলা নিষ্পত্তি হতে হলে এত দ্রুত, যেটা আমরাকে বলি যে জাস্টিস হারিড, জাস্টিস বারিড। তো এত দ্রুত যদি কোনো মামলা নিষ্পত্তি হয়, সেটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আবার যদি জাস্টিস ডিলেইড হয়, জাস্টিস ডিনাই হয়ে যাবে। তো এখন এই জায়গাটিতে দেখা গিয়েছে এমন সব তথ্য উপাত্ত এই সরকারে রয়েছে যে উনি একজন জাজ রয়েছেন, সেই জায়গায় এই জাস্টিস হারি হচ্ছে না। এভিডেন্স রয়েছে যে হত্যার আদেশ দেওয়া এবং হত্যাকারীদের উৎসাহিত করা, হত্যাকারীদেরকে সাপ্লাই দেওয়া, এগুলি আমরা কালকে সারা দিন আমরা টেলিভিশন পর্দায় এগুলি দেখেছি। এমন নারকীয় অত্যাচার একটি সরকার প্রধান করতে পারে, সেটা আমরা বিশ্বাস করি না। আজকে আমরা এখানে ঢুকার আগে আরেকটি আলোচনা করেছিলাম। আমরা আদর্শ লিপিতে পড়েছিলাম সদা সর্বদা সত্য কথা বলিবে। তা আমরা এটা খুব কম প্র্যাকটিস করি, সেই জন্য আমরা তিনজনে বললাম আমরা আজকে থেকে বলবো যে মিথ্যাচার করিব না। তবে আমরা বলতে পারি টকশোর আগে যে এই টকশোতে আমরা মিথ্যা পরিহার করিব, অথবা কালকে ভালোবাসা দিবস আমরা বলতে পারি এই মিথ্যা পরিহার করা দিবস আগামীকাল উদযাপিত হতে পারে। একটি দিবসের দরকার রয়েছে। দেখুন, আমরা কিন্তু মনের কথা কেউ বলছি না।
আওয়ামী লীগ থাকলে কার সুবিধা কার অসুবিধা? আওয়ামী লীগ থাকলে কারো সুবিধা না, এই কথাটি প্রত্যেকটি রাজনীতিবিদদের স্বীকার করতেই হবে। বিএনপির সুবিধা নেই, মঞ্জু সাহেবের সুবিধা নেই, সুব্রত দাদার সুবিধা নেই, কারো সুবিধা নেই। আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো, আজকে ফ্যাসিস্ট সরকারের অধীনে আমরা থাকতাম। এই সত্যটিকে কিন্তু আমরা কেউই মেনে নিচ্ছি না এবং সেই সত্যটা আমরা বলছি না। তাহলে আওয়ামী লীগ থাকুক এইটা চাই না। কেন বলি চাই না? আমার কচুয়াতে ডক্টর মহিউদ্দিন খান আলমগীর এবং উপজেলা চেয়ারম্যান মামুন এবং মেয়র স্বপন 3 জন পালিয়েছে, আর সকলেই রয়ে গিয়েছে। তাহলে আপনি দেখুন, বলেছিল তারা ওবায়দুল কাদেরে যে 6 লক্ষ হত্যা হবে, খুন হবে। 6 লক্ষ কি হয়েছে? হয়নি। 3 জন মাত্র পালিয়েছে, কোনো খুন হয়নি। তাহলে আওয়ামী লীগ বাংলাদেশে জগদ্দল পাথর হিসেবে রয়েছে এবং পার্শ্ববর্তী দেশে গিয়ে উস্কানি দিচ্ছে, হুমকি দিচ্ছে, ধমক দিচ্ছে এবং রাষ্ট্রতে স্থিতিশীলতার জন্য বাধাগ্রস্ত করছে। ইন দিস কেস আমরা টেকনিক্যালি আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি, যার যার সুবিধা মতো কথা বলছি। আমরা এখন উদুর পিণ্ডি বুদুর ঘাড়ে অর্থাৎ বর্তমান সরকারকে দিয়ে দিচ্ছি, বলছি ওনারা সরকার, ওনাদের দায়িত্ব। এই আওয়ামী লীগ কী কাজটি করেনি যে কাজের জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করে এবং তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা যায় না? প্রত্যেকটি কাজ তারা করেছে এবং সফলভাবে করেছে, এবং যেটা গতকালকে বিশ্ববাসীর কাছে প্রমাণিত হয়েছে যে আওয়ামী লীগের মতো দল, এই জঘন্য দলের বিচার হওয়া উচিত। দলের বিচার হতে ব্যক্তিগত বিচার হওয়া উচিত। সেই ক্ষেত্রে আজকে আপনি প্রশ্ন করছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষণা করা যাবে কি যাবে না। আমরা বলছি এই সরকারের দায়িত্ব। এই সরকার যদি বলে বসে পাল্টা যে ঠিক আছে আমরা তো ইন্টারিম গভর্নমেন্ট, আমরা এসেছি ক্ষণিকের জন্য, আমরা চলে যাব, রাজনীতিবিদরা নির্বাচনের মধ্য দিয়ে আসবেন, তখন তারা সিদ্ধান্ত নেবেন যে আওয়ামী লীগকে বাদ দেওয়া যায় কি যায় না, নিষিদ্ধ ঘোষণা করা যায় কি যায় না, বলেও ফেলতে পারেন তারা। বললে তখন আমি দেখতাম যে দলগুলো কি কথা বলে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যেহেতু আইসিটি কোর্ট হয়েছে এবং এই কোর্টে বিচার চলছে এবং তাদের কাছে প্রত্যেকটি এভিডেন্স তাদের কাছে হয়েছে, অতএব তারা সিদ্ধান্ত নিতে পারে, নিবে এবং নিতে হবে। জি, অপরদিকে দেখুন, আমাদের এই যে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে, কালচারাল মিনিস্ট্রির দায়িত্বে একজন কালচারাল বিশেষজ্ঞ রয়েছেন। আমি তো ভেবেছিলাম যে উনি গিয়ে সত্য ঘটনার উপরে নির্ভর করে এই যে ফ্যাসিস্ট সরকারের যে আচরণ, অত্যাচার অনাচার ছিল, তার মধ্যে আমরা শর্ট ফিল্ম, ছোটোখাটো অনেক কিছু আমরা দেখব যেগুলি জাতির মনে আরও বেশি পদচিহ্ন রাখবে, দাগ কাটবে যে আওয়ামী লীগ সরকার, পতিত সরকার কি করেছে। জি, হয়তো এই মুহূর্তে আসলে আগামী নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশগ্রহণ করার আসলে সুযোগ খুব একটা নেই, তারপরেও যদি তর্কের খাতিরে ধরে নেই তারা আসেও, কতখানি ভোট আদৌ তারা পাবে সেটি নিয়ে একটি বিরাট প্রশ্ন আছে। তারপরেও আমরা দেখেছি যে বিভিন্ন সময়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে জামায়াত ইসলামীর আমির একসময় বলেছিলেন তারা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছেন। এখন যখন আসলে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবি উঠেছে, সেই সময় তাহলে তাদের এই বক্তব্য পক্ষে না বিপক্ষে যায়? আমি উত্তর নিব জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। আরও একবার আমন্ত্রণ জি25 ইস্পাত নিবেদিত রাজকাহনে। মুজিবুর রহমান মঞ্জু, একটা সময় জামায়াতের আমির বলেছিলেন আওয়ামী লীগকে তারা মাফ করে দিয়েছেন, তার মানে আসলে তাদের বক্তব্য এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়ে খুব একটা সুস্পষ্ট কি? দেখেন, মিলন ভাই একটু আগে বলছিলেন যে আপনি যেটা প্রশ্ন করেছিলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কার লাভ কার ক্ষতি, বা নিষিদ্ধ না হলে কী হবে। বাংলাদেশের কিন্তু যারা রাজনৈতিক বিশ্লেষক তারা কিন্তু মনে করে যে আওয়ামী লীগ রাজনীতিতে থাকলে বিএনপি এবং জামাত দুজনেরই লাভ। তো আমি প্রথমে এটা বিশ্বাস করতাম না যে আসলে কেন এই কথাটা বলে। পরে আমি বিশ্লেষণ শুনে বুঝলাম যে দেখেন, আজকে যখন আওয়ামী লীগ যখন এলাইভ থাকে তখন বিএনপি আর জামাতের জোট থাকে, বিএনপি জামাতের জোটটা থাকে। জোট থাকলে কি হয়, বিএনপিও ক্ষমতায় যেতে পারে, জামাতেরও সিটটা বাড়ে। যখন আওয়ামী লীগ দুর্বল হয়ে যায় তখন বিএনপি একক অবস্থানে চলে আসে আর জামাত তখন নিগৃহীত হয়, জামাত আলাদা হয়ে যায়। যেটা আমরা এখন দেখতে পাচ্ছি যে বিএনপি জামাতের মধ্যে একটা মানে বিরহ বা বিচ্ছেদের ভাব। এই বিচ্ছেদের ভাবটা আওয়ামী লীগ থাকলে বিএনপি বেনিফিটেড হয়। বিএনপি কীভাবে বেনিফিটেড হয়? যখনই আওয়ামী লীগ থাকে তখন ইসলামপন্থী নানা ধর্মপন্থী দলগুলো ভোটগুলো বিএনপিকে দেয়। আবার যখন আওয়ামী লীগ থাকে তখন বিএনপিও ওই ধর্মপন্থী নানা দলগুলোকে সে গুরুত্ব দেয়, সে তাদেরকে তোয়াজ করে চলে যে তাদের সমর্থনটা তাদের লাগবে। বাংলাদেশের রাজনীতিতে আপনি 91 নির্বাচন, এর পরবর্তী নির্বাচনগুলো দেখেন, সেখানে কিন্তু এটাই দেখবেন যে যখনই তারা একসাথ হয় তারা আওয়ামী লীগকে হারায়। আবার যখন তারা বিচ্ছিন্ন হয়, যেমন 96-তে আওয়ামী লীগ ক্ষমতা এসেছে, যখন বিএনপি জামাত বা অন্যান্যরা আলাদা হয়ে গেছে তখন। এবারে
কেন তারা প্রথম থেকে বিএনপি এবং জামাত কেন নমনীয় সুরে কথা বলছে। অথচ দেখেন, যদি হাসিনা সরকার টিকে যেত তাহলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত কিন্তু বিএনপি জামাতই হতো। আপনি দেখেন মজার ঘটনা, সেদিন যখন শেখ হাসিনা বক্তব্য দিলেন, যেটা নিয়ে এত বড় ঘটনা ঘটে গেল, শেখ হাসিনা অতীতে প্রত্যেক বক্তব্যে বলতেন যে জামাত এবং বিএনপির উস্কানি আছে, বিএনপি জামাত, এটা ওনার মুখের মধ্যে লাগা ছিল। কিন্তু এবার কিন্তু শেখ হাসিনা বিএনপি জামাতের কথা বলে নাই। সবাইকে অবাক হয়েছে। 32 নাম্বার ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, বাংলাদেশের 20টা বা 25টার মতো জেলায় বিভিন্ন জায়গায় হামলা হয়েছে। একটিবারের জন্য শেখ হাসিনা বা আওয়ামী লীগের নেতারা মুখে আনে নাই যে এখানে বিএনপি জামাতের হাত আছে। অথচ বিএনপি জামাত কিন্তু একটা মানে দূরে থেকে বলেছে এই ঘটনাকে তারা সাপোর্ট করে না, কিন্তু আপনি দেখবেন প্রত্যেকটা ছবিতে দেখবেন বিএনপি জামাতের লোকেরাই কিন্তু এখানে প্রাধান্য আছে, তাদেরই অবস্থানটা আছে, তাদের কর্মীরা অংশগ্রহণ করেছে। সুতরাং আমি যেটা মনে করি যে এই ভোটের রাজনীতির হিসাবটা আসলেই তারা মনে করে যে আওয়ামী লীগ থাকা দরকার। কারণ আওয়ামী লীগ না থাকা মানে কি, আওয়ামী লীগ না থাকা ওই যে বলে না -1 যদি হয়ে যায় তখন খেলোয়াড় থাকে একজন, খেলোয়াড় যখন একজন হয় তখন কিন্তু বাকিরা আবার তার এইটা হচ্ছে ভোটের খেলা। তো বিএনপি এবং জামাতের জামাতের আমিরের কথা আপনি যেটা বলেছেন, যে উনি দুটো কথা বলেছেন যেটা নিয়ে খুবই আপত্তি উঠেছিল, যেটা নিয়ে খুবই ছাত্ররা খুবই বিক্ষুব্ধ হয়েছিল। একটা উনি বলেছেন যে আওয়ামী লীগকে ক্ষমা করে দেওয়ার বিষয়টা, আর দ্বিতীয় উনি বলেছেন যে আপনার ফেসিবাদ শব্দটা বারবার বলবেন না, ফেসিবাদ শুনতে ভালো লাগে না। এখন প্রশ্ন হচ্ছে ক্ষমা আপনি করবেন, কাকে করবেন, কে দোষী হলেই তো ক্ষমা করার প্রশ্ন। আমরা তো এখনো ঠিক করি নাই কার কতটুকু দোষ। কিন্তু সেটি নিয়ে যেমন প্রশ্ন আছে, তেমনি আপনি খুব গুরুত্বপূর্ণ একটি কথা বলছিলেন, বারবার আসলে রাজনৈতিক দলগুলো নিজেদের প্রয়োজনে নানানভাবে অন্যান্য রাজনৈতিক দলকে ব্যবহার করেছে, জোটবদ্ধ হয়েছে। ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আমার একটা ছোট বিষয় আপনাকে বলি, আপনি দেখবেন যে জিয়াউর রহমানের মৃত্যুর পরে পরবর্তী যে মানে আপনার নির্বাচনী যে ধারাগুলো এসেছে, সেখানে আপনি দেখবেন মানে ভোটের হিসাবে কিন্তু কখনো কখনো জামাত আওয়ামী লীগ এলাই করেছে বিএনপির বিরুদ্ধে, আবার কখনো কখনো জামাত বিএনপি এলাই করেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। সুতরাং প্রয়োজনে আসলে সবাই সবার মতন করে সমীকরণ তৈরি করেছেন। ডক্টর আনোয়ার এহসানুল হক মিলন, ঠিক সেটাই প্রশ্ন, রাজনীতিতে যেহেতু শেষ কথা বলে কিছু নেই, তার মানে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নিয়ে বিএনপির এখনকার যে অবস্থান সেটিও আসলে এক ধরনের রাজনৈতিক স্ট্যান্ড কিনা? না, এটা হচ্ছে বিএনপির ফিলোসফিক্যাল যে সাইডটা। প্রেসিডেন্ট জিয়া রহমান যখন এই দলটি করেন তখন তিনি বলেছিলেন বহুদলীয় গণতন্ত্র। আপনার মনে আছে নিশ্চয়ই 1975-এর জানুয়ারি মাসে সকল দলকে নিষিদ্ধ ঘোষণা করে বাকশাল তৈরি করা হয়েছিল। 75-এর পট পরিবর্তন করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান রাজনৈতিক দল যখন করলেন তখন তিনি বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক হলেন। তাহলে আমরা এই আইডিওলজিক্যাল ফিলোসফিক্যাল আউটলুকটাকে আমরা কখনো বলতে পারবো না যে আমরা দলকে নিষিদ্ধ করতে চাই, সেটা আমাদের পার্টি স্ট্যান্ড, সেই জন্য আমরা বলছি। কিন্তু বর্তমান পর্যায়ে আওয়ামী লীগের মতো একটা নৃশংস হত্যাকারী দল, ফ্যাসিস্ট দলকে নিষিদ্ধ করা হবে কি হবে না এই প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করেন কেন? আদালতে কি রায় হবে আমরা যদি বলি যে না এটা করা যাবে না, আমি যদি বলি ওকে ফাঁসি দেওয়া যাবে না, তাহলে কি আদালত বলবে ফাঁসি দেওয়া যাবে না? বাংলাদেশে খুব জনপ্রিয় এবং বড় একটি রাজনৈতিক দল হিসেবে কি বিএনপির কোনো চাওয়া পাওয়া নেই এই বিষয়ে? বিএনপি তো বলছে আমরা বহুদলীয় গণতন্ত্র চাই, কিন্তু কাকে বাদ দিবে না দিবে সেটা তাদের ব্যাপার, এটা আদালতের ব্যাপার। এই আদালত এই প্রশ্ন করবে কেন? আমি বলি আপনারা এই প্রশ্ন আমাদের করবেন কেন? আদালত যদি বলে দেয় যে নিষিদ্ধ, আমাকে প্রশ্ন করে কোনো লাভ আছে? আমরা বললাম আওয়ামী লীগ নিষিদ্ধ চাই না, কিন্তু আদালত যদি করে, এটা তো আদালতে গিয়েছে, এটা তো জনসমর্থনের উপরে না। আমি তো প্রশ্নটাকেই মনে করি ডিফাইন করি যে প্রশ্নটা ঠিক প্রশ্ন হচ্ছে না জাতিসম্মুখে, কেন আমাকে এই প্রশ্ন করা হবে? আদালতে আমি বললাম আওয়ামী লীগ নিষিদ্ধ করা যাবে না, আদালত যদি করে দেয়, সভানেত্রী হাসিনাকে যখন দোষী সাব্যস্ত করা হবে, ওবায়দুল কাদেরকে এই গণহত্যার জন্য যখন দোষী সাব্যস্ত করা হবে, ওবায়দুল কাদের তো না, তখন পার্টির সেক্রেটারি জেনারেল, পার্টির সভানেত্রী, তাহলে তো নিষিদ্ধ হচ্ছে। তা আমি বললাম নিষিদ্ধ করা যাবে না, আদালত কি আমার কথা করবে না? তাহলে আদালতটা কেন? সো দিস ইজ নট এ ভ্যালিড কোশ্চেন টু মি। জি, সেটি যেমন রাজনৈতিক দল হিসেবে কিংবা আপনি মনে করছেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আবার এই ঠিক একই ক্ষেত্রে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা নেতৃত্ব স্থানে আছেন তারা খুব সুস্পষ্ট বক্তব্য দিয়েছেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বো, এমন কথাও তারা বলেছেন। তার মানে কি তারা যেমন খুব সুস্পষ্ট বক্তব্য দিতে পারছেন, রাজনৈতিক দলগুলো এক্ষেত্রে কেন এভাবে সুস্পষ্ট বক্তব্য রাখছেন? ঠিক আছে, আমাদের তরুণ ভাইরা তো এত বড় একটা 36 জুলাইয়ের আন্দোলনের সফলতা এনে দিয়েছে, সুতরাং তো তারা বুঝতে পারছে যে তাদের
যে আন্দোলন সংগ্রামে এত ত্যাগ তিতিক্ষা এত হতাহত হলো, সেখানে তো মূল বিষয়টা ছিল শেখ হাসিনা এবং তার দল আওয়ামী লীগ, তার সাথে সরকারের বিভিন্ন প্রশাসন যন্ত্রগুলো। তো তারা তো এটা চাইতেই পারে। হ্যাঁ, তা আমরা একটু রাজনৈতিক দূরদর্শিতা থেকে বলছি যে যা করি বিচারিক প্রক্রিয়াই করি, কারণ এর বাইরে যদি আমরা কিছু করতে যাই তাহলে সেটা ভবিষ্যতে প্রশ্নবোধক হতে পারে। এবং আপনি অতীতেও দেখেছেন যে পরবর্তী পর্যায়ে কোর্ট থেকে আবার রায় নিয়ে এসে তারা ক্লিয়ার হয়ে যাচ্ছে। সুতরাং আমি যেটা বলেছিলাম যে নির্বাহী আদেশে যেন নিষিদ্ধটা করা না হয়। আমরা মামলা মোকদ্দমা করি, ইতিমধ্যেই তো কিছু মামলা বোধহয় হয়েছে। তবে অ্যাটর্নি জেনারেল প্রথম থেকে একটা কথা বলেছিল যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো এজেন্ডা তাদের নাই। আমার মনে হয় কথাটা উনি কয়েক মাস আগে আর কি, ওই সময়ে কি প্রেক্ষাপট ছিল, হ্যাঁ, ওনার ওই বক্তব্যের সাথে আমরা একমত না। হ্যাঁ, তখন হয়তো উনি বলেছেন এই কথাটা, কিন্তু এখন তো আমরা ভাবছি যে এই ধরনের এটা কি বলা যায়, এই ধরনের একটা দল বাংলাদেশে রাজনীতি করার অধিকার তো তারা হারিয়েছে আসলে। হ্যাঁ, এত অত্যাচার, এত নিপীড়ন এবং পুরা বাংলাদেশটাকে পঙ্গু করে দিয়েছে এবং আন্তর্জাতিকভাবে আমাদেরকে অপমান করেছে, তাই না? আজকে সারা বিশ্বে আমাদের ইমেজটা কি? হ্যাঁ, একদিকে বিশ্বনন্দিত প্রফেসর ইউনূসের ইমেজ, আরেকদিকে শেখ হাসিনার ইমেজ। চিন্তা করেন কোথায়। এবং আমাদের ইউনূস সাহেব যেখানে যেখানে যাচ্ছে আপনারা দেখেছেন, বিশ্বের সমস্ত উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তাকে কীভাবে কর্ডিয়ালি রিসিভ করতেছে এবং তার সাথে কথা, এবং তারাও বলতেছে যে আপনি হইলেন আমাদের আইকন। অন্যান্য দেশের নেতৃবৃন্দ বলতেছে ইউনূস সাহেব হচ্ছে আমাদের আইকন। আমরা সেই জায়গায় গেছি। তো সেইখানে এরকম ধরনের একটা রাজনৈতিক দল এবং আশেপাশে ছাত্রলীগ, যুবলীগ, এমনকি মহিলা লীগেরও যে উগ্র মূর্তি আমরা দেখেছি এবং তারা যে অপকর্মগুলো করেছে। সুতরাং আরেকটা কি ছিল, যুব মহিলা লীগ। মানে কি বলবো, এদের জন্য তো আমরা টক শোতে কথা বলতে পারি নাই, তাই না? আমাদেরকে নিয়ে নানা রকম ঠাট্টা মস্করা করতো। আমরা কেন আওয়ামী লীগের এত উন্নয়ন আমরা চোখে দেখি না, উন্নয়নের জোয়ারে নাকি সারা বাংলাদেশ ভাসছে, এইসব কথা বলেছিল। তো যাই হোক, আজকে এখন একটা পর্যায়ে আমরা এসে গেছি, আমাদের মধ্যে বিতর্ক যত কম হবে তত ভালো। আমরা যদি বেশি বিতর্কে জড়াই যাই, তো জামাত ইসলামীকে আমি ধন্যবাদ দিই যে তারা আজকে নির্বাচনমুখী একটা বক্তব্য দিয়েছে এবং এটা আমি ব্যক্তিগতভাবে খুবই অন্তর্বর্তী সরকার প্রত্যাশা অনুযায়ী যদি আগামী ডিসেম্বর নাগাদ নির্বাচন আমরা দেখতে পাই, সেক্ষেত্রে এই সময়ের মধ্যে অর্থাৎ এই ৮-৯ মাসের মধ্যে আদৌ আওয়ামী লীগের এই বিচার কাজ সম্পূর্ণ করে তাদেরকে নিষিদ্ধ করা সম্ভব হবে কি না, সেই প্রশ্নটা আমি একটু বিরতিতে যেতে চাই। আপনি 6 মাসে একটা চার্জশিট দিতে পারেন, এই প্রসঙ্গে আমরা আসবো, একটি বিরতি নিয়ে ফিরতে হবে। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জি25 ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। মুজিবুর রহমান মঞ্জু, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কতখানি সম্ভাবনা আছে যদি ডিসেম্বর নাগাদ আমরা এই সামনে নির্বাচন দেখতে পাই? তার মানে হাতে আমাদের ৮-৯ মাস সময় আছে। সেই সময়ের মধ্যে আদৌ আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে পারবো কিনা আইনি প্রক্রিয়া, সেটি যেমন একটি প্রশ্ন। যদি না পারি, সেক্ষেত্রে আওয়ামী লীগ ফ্যাসিজমের আবারও ফেরত আসবে কিনা বাংলাদেশে? আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে সামাজিক, সাংস্কৃতিক এবং আইনি প্রক্রিয়ায়। একটা কথা সবাই বলছে না, আওয়ামী লীগকে যদি আমরা, দাদা বলেছেন যে নির্বাহী আদেশে নিষিদ্ধ করলে হবে না, আইনি প্রক্রিয়া নিষিদ্ধ করতে হবে। আপনি করলেন আইনি প্রক্রিয়া নিষিদ্ধ, আওয়ামী লীগ যদি আবার সে ক্ষমতায় আসে, তার এই নিষেধাজ্ঞা তো কিছুই থাকবে না। ধরেন আওয়ামী লীগ, জামাতকে তো নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু দেখা গেল সেনাবাহিনী প্রধান প্রথম দিনই তো মিটিং করেছে জামাতের সাথে, তাই না? এরপরে রাষ্ট্রপতি ভবনে একটা নিষিদ্ধ দলের প্রধানের সাথে তো মিটিং করেছে। সুতরাং আপনি এই নিষেধাজ্ঞা কিছুই থাকবে না যদি আপনার রাজনৈতিকভাবে আওয়ামী লীগের আবার উত্থান ঘটে। আওয়ামী লীগের রাজনৈতিক উত্থানটাকে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আওয়ামী লীগের রাজনৈতিক উত্থান তখনই ঘটতে পারবে না যখন আমি তাকে সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক এবং আইনিভাবে তাকে আমি নিষিদ্ধের জায়গায় যাব। এখন প্রশ্ন হচ্ছে, এই যে একটু আগে আপনি বললেন যে হাসনাত বলেছে যে আওয়ামী লীগ আমরা নিষিদ্ধ করেই ছাড়ব, এটা হয়তো ওনারা বলবেন যে এটা কোনো কেমন কথা হইল, আইনি প্রক্রিয়া ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, শেখ হাসিনার পতন কি আইনি প্রক্রিয়া হয়েছে? ছাত্র যখন বলেছে শেখ হাসিনাকে আমরা দেশ ছাড়তে বাধ্য করব, গদি ছাড়তে বাধ্য করব, সেই বাধ্যটা তারা কিভাবে করেছে? এটা তো গণরোষ, জন অভ্যুত্থান, গণমানুষের বিপ্লব, বিদ্রোহের মধ্য দিয়ে হয়েছে। আওয়ামী লীগের ব্যাপারে এই বিদ্রোহটা ততক্ষণ পর্যন্ত চলবে
যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের এই ফেসিজমের তরঙ্গটা আমাদের হৃদয়ের মানসপটে থাকবে। আপনাকে আমি বলি তাসনুভা, আপনি লিখে রাখেন যে আজকে দেখেন বিএনপি আওয়ামী লীগের প্রতি কিছুটা হলেও সফট, যেহেতু সে পলিটিক্যাল পার্টি, কিন্তু আওয়ামী লীগের এখন সবচেয়ে বড় শত্রুকে, সবচেয়ে বড় শত্রু তো আমরা দেখতে পাচ্ছি আজকের প্রজন্ম, আজকের এই টিনেজ, আজকের যারা জেনজি যাদেরকে আমরা বলছি, তারা এই জেনজি কিন্তু সাস্টেইন করবে আরও 30 থেকে 40 বছর। তাদের এই রাজনীতি, তাদের এই কষ্টটা, ওই যে আপনার আবু সাইদের গুলি খাওয়ার দৃশ্যটা, মুগ্ধের পানি খাওয়ানোর অবস্থায় মৃত্যুটা, ওরা তো ভুলবে না। ওদের পাশে ছিল ওরা একসাথে মিছিল করেছে, এক জায়গায় বন্দুকগুলি, ওই যে কথাটা বলেছে, একটা মরে আরেকটা পালায় না। তো ওদের তো একটা তাজা স্মৃতি, এই তাজা স্মৃতি যতদিন থাকবে আওয়ামী লীগের রাজনৈতিক উত্থান ঘটতে পারবে না। কিন্তু সেই বোধটা অনেকটা আওয়ামী লীগের মাঝেও থাকার প্রয়োজন ছিল। অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, আমরা বিগত কয়েকটি যে ফ্যাসিস্ট সরকার প্রধান, তিনি আসলে ভারতে বসে যে ধরনের বক্তব্য রাখছেন, তার মাঝে আদৌ এই ধরনের কোনো বোধ আমরা খুঁজে পাইনি, সেটি বলতেই হয়। এরপরেও আসলে তাদেরকে যদি আমরা নিষিদ্ধ করতে না পারি, কিংবা জাতিসংঘের যে প্রতিবেদন সেই অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার মধ্য দিয়ে বহুদলীয় গণতন্ত্রের পথ বাধাগ্রস্ত হবে কিনা? না, আমি তো বাধাগ্রস্ত হওয়ার কিছু দেখছি না। ভারতে বসে উনি বেশি দিন নর্তন কর্তন করতে পারবে না। উনি তো ভারতকেও বিপদে ফেলেছে। ভারতের নেতা বলেছে না, শশী থারুর, বাঁশের চিপায় পড়ছে ভারত হাসিনাকে নিয়ে খেলতে গিয়ে। হ্যাঁ, এটা তো আগুন নিয়ে খেলা। দেখি ভারত আর কি কি প্ল্যান আছে। এখন মোদি গেছে ইয়ের সাথে বৈঠক করতে, সবাই বলতেছে হাসিনাকে ফেরত দিয়ে দেবে। এখানে এত সহজ? উদ্ভট সব চিন্তাভাবনা এখানে চলতেছে। তো এগুলোর দিকে খুব বেশি আমাদের আলোচনার মধ্যে না আনাই ভালো। এখন আমরা দেশটা পেয়েছি, হ্যাঁ, নতুনভাবে নতুন বাংলাদেশ কীভাবে তৈরি করব সেই ব্যাপারে আমাদের এজেন্ডাগুলো থাকা দরকার। আমরা সকলে মিলিয়ে ঐক্যবদ্ধভাবে যেন কাজগুলো করতে পারি। আমাদের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেন অনৈক্যটা না হয়। 6 মাসের মধ্যে আমাদের এই কথাবার্তার মধ্যে যে ভিন্নতা, হ্যাঁ, এটা কিন্তু আমি একটা অশনি সংকেত দেখতে পাচ্ছি। এটা আপনি নির্বাচন যত দেরি করবেন, এটা আমাদের মধ্যে দূরত্বটা আরও বাড়বে। সুতরাং আমরা সকলেই মিলে, হ্যাঁ, বাংলাদেশে একটা সুন্দর পরিবেশ, গণতান্ত্রিক পরিবেশ, মানবিক বাংলাদেশ যেটা আমরা বলতেছি, যেটা আমরা গত 15 বছর পাই নাই, সেই লক্ষ্যে আমরা সকলেই আন্তরিকভাবে যেন কাজ করি। এবং আমাদের রাজনৈতিক দলগুলো, আমাদের মধ্যে যে একটা ভ্রাতৃত্ববোধ, হ্যাঁ, বিগত 15 বছরে গড়ে উঠেছে, যারা আমরা রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকের এই অবস্থানটা আমরা নিয়েছি। সুতরাং আমরা মনে করি এখন আমাদের সকলেরই দায়িত্ব আন্তর্জাতিকভাবে বাংলাদেশ, হ্যাঁ, যে একটা উঁচু মাপের জায়গায় যাবে, সেইটার কমিটমেন্টটা আমরা আমাদের কার্যকলাপের মধ্যে আমরা দেখাই। সুতরাং আওয়ামী লীগ, শেখ হাসিনা, এগুলোর আপনারা যে টক শোতে যেভাবে আমাদেরকে দিয়ে এই কথাগুলো বলার, তাতে মনে হয় যেন ওইটা একটা ফ্যাক্টর হয়ে গেছে। আমি মনে করি না শেখ হাসিনা, আওয়ামী লীগ বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে কোনো ফ্যাক্টরই না। তারা হয়তো ফ্যাক্ট নাই, কিন্তু তাদের ফিরে আসার থেকে আসলে আমাদের বেরিয়ে আসতে হবে। জি, ডক্টর আনাম এহসানুল হক মিলন, আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়ে, অর্থাৎ আওয়ামী লীগের নিষিদ্ধকরণ নিয়ে ছাত্রদের বক্তব্য ঠিক যতখানি স্পষ্ট, রাজনৈতিক দলগুলোর থেকে আমরা এখন আসলে ঠিক ততটা সুস্পষ্ট কোনো বক্তব্য পাইনি। আবার রাজনৈতিক দলগুলো এটিও বলছে যে জনগণের হাতে তারা ছেড়ে দিতে চায়, আওয়ামী লীগকে তারা নিষিদ্ধ করতে চায় কিনা। তার মানে আওয়ামী লীগের ভবিষ্যতের নির্ধারণ করবার দায়িত্ব মূলত কাদের? না, ছাত্ররা তো বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমি তো সুস্পষ্টভাবে দেখছি তাদের বক্তব্য। দেখুন, বিষয়টাকে আপনি অন্যভাবে আমাদের দেখতে হবে। আমার মনে হয় না আমাদের এই প্রজন্মে আমরা আর এই সুযোগ পাবো টু রিফর্ম দ্য কান্ট্রি, দেশকে রিফর্ম করা। আমরা কিন্তু দেশ রিফর্মে অনেক পিছিয়ে আছি। আমরা গ্লোবাল ভিলেজে বাস করছি, পৃথিবীটা আমার মুঠের ভিতরে, থাম্বের ভিতরে। তাহলে আজকে কি আমরা দেখি না ইউরোপিয়ান গণতন্ত্র কীভাবে চলছে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি চলছে কীভাবে, আমেরিকার গণতন্ত্র কীভাবে চলছে? আমরা এই সমস্ত জিনিসগুলোকে দেখতে হবে। আজকে আমরা ফেসিস্টটা কোত্থেকে আসে, রেসিস্ট কোত্থেকে আসে? পাওয়ার থেকে। এই পাওয়ারটাকে লিমিটেড করতে হবে, তাই না? এই পাওয়ার লিমিটেড করার সুবর্ণ সুযোগ এই রক্তের বন্যা দিয়ে এই তরুণ প্রজন্ম আমাদের কাছে এনে দিয়েছে। অতএব তারা কিন্তু ডিটারমাইন্ড যে তারা একটি সুন্দর বাংলাদেশ চায়। এই জায়গায় ভুল বুঝলে চলবে না। তো এই ফ্যাসিজম তো আমাদের দেশে যুগ যুগ ধরে আছে, থাকবে। তার কারণটা হলো কি, হুএভার গেটস দ্য পাওয়ার হি ওয়ান্টস টু এনজয় দ্য পাওয়ার। আমি যদি বলি ওনারা 2জন দলীয় প্রধান রয়েছেন, ওনারা দলের ভিতরে কতটুকু গণতন্ত্র দিবেন, সেটা তো প্রথম প্রশ্ন আসছে। সেই জায়গাটিতে আমরা মনে করি চ্যারিটি বিগিনস অ্যাট হোম। বাড়ি থেকে আমাদের চ্যারিটি শুরু করতে হবে। এই চ্যারিটিগুলো যখন আমরা নিজ জায়গা থেকে শুরু করব, তখন আমরা এই ফ্যাসিজম, রেসিজম থেকে বেরিয়ে আসতে পারবো। আমরা কি মূলত সেদিকে যাচ্ছি? আমরা কিন্তু তর্কের খাতিরে তর্ক করছি।
আমরা কিন্তু সত্য কথা বলার চেষ্টা করছি না। এর চেয়ে কী নজির থাকতে পারে আওয়ামী লীগের ফ্যাসিজমের, তারপর এরপরে নতুন ফ্যাসিজম জন্ম নেবে কিনা সেটা চিন্তা করতে হবে। সেই জন্য নির্বাচন কমিশন যে সংস্কারগুলো করেছে, তারা নির্বাচন নিয়ে সংস্কার করছে। তারা কি দলীয় সংস্কার করার কোনো ক্ষমতা তারা রাখে? নিশ্চয়ই না। তো দলীয় সংস্কারের ব্যাপারে কিন্তু আমরা কি কথা বলছি? না, আমরা কথা বলছি না। সব মিলিয়ে এই তরুণ প্রজন্ম একটি নতুন বাংলাদেশ চায়। জি, আনোয়ার ইসলাম মিলন, আমি একদম ছোট করে একটা উত্তর চাই। আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়, সেক্ষেত্রে আসলে তাদের যে ভোট ব্যাংক আছে, সেটি যত ছোটই ভোট ব্যাংক হোক, সেই অংশ নিয়ে রাজনৈতিক দলগুলো কি ভাবছে বলে আপনি মনে করেন? আপনি ভোট ব্যাংকের হিসাবটা আমি ধরতেই চাচ্ছি না, ধর্তব্যই না। আওয়ামী লীগ যদি এই রাজনীতিতে ফেরত আসে, তার দলীয় ফ্যাসিজম থেকে যদি বেরিয়ে আসে, তাহলে দেখবেন এভরি পার্টি ইজ এ লিবারেল পার্টি। বুঝলেন, আওয়ামী লীগ শব্দটি হয়ে গিয়েছে খারাপ। ধরুন জয় বাংলা, জয় বাংলা তো প্রজ্ঞাপন দিয়ে জয় বাংলা বলতে শিখিয়েছে। এটা কি কোনদিন হতে পারে? আপনার ফ্যাসিজমের কত উদাহরণ আপনি দেখেছেন। এটা তাতে একটা দলীয় স্লোগান, এই দলীয় স্লোগানকে তারা একদম প্রজ্ঞাপন দিয়ে, সরকারি প্রজ্ঞাপন দিয়ে তারা করে নিয়েছে। অতএব এই তর্কটিকে আমি মনে করি আমরা বেশি বাড়াবাড়ি করে তর্ক করছি। আমাদের ফ্যাসিজমকে রুখতে হলে আমাদের গণতন্ত্রে বিশ্বাস করতে হবে, গণতন্ত্র করতে হলে আমাদের দলীয় গণতন্ত্রকে বিশ্বাস করতে হবে, নির্বাচন কমিশনকে এম্পাওয়ার করতে হবে, সবগুলিকে একত্রে একটা প্যাকেজ হিসেবে নিতে হবে। এই প্যাকেজে আওয়ামী লীগ কোনো একক না। আর আওয়ামী লীগ কি করতে দুঃখ প্রকাশ করেছে, না অনুতাপ করেছে, না ক্ষোভ করেছে, না একটি লোক বলেছে? আর সেই আওয়ামী লীগকে নিয়ে আমরা এত হইচই করছি। তার মানে এই হইচইয়ের অর্থ হচ্ছে আমরা আওয়ামী লীগকে পুনর্জীবিত করার জন্য আজকে আমরা এই কাজগুলো করছি, এবং এই কাজগুলো আমরা সকলেই পার্টিসিপেট করছি। আই মাইসেলফ পার্টিসিপেট করছি। তারা কি পুনরুদ্ধার হওয়ার, পুনর্বাসিত হওয়ার সময় কি চলে এসছে? এখন কি আমাদের রক্ত শুকিয়েছে? আমরা তো এখনও দেখছি। গতকাল কি তো আমরা আয়নাঘর দেখলাম। এই সারা বাংলাদেশে কত আয়নাঘর রয়েছে। আমি যে নির্যাতিত হয়েছে, আমি যে কষ্ট পেয়েছি, এটা কি আমার সেই দাগ মুছেছে? সেই যে আমাদের তিলক, রক্ত তিলক আমাদের কপালে এসছে, সেইটাকে আমরা ভুলিনি। অতএব এই যে আমরা পাক বিতণ্ডা করছি, এটা মূলত আমি দেখছি ইট ইজ ওয়ান ওয়ে টু রিএস্টাবলিশ আওয়ামী লীগ। সেই দায়িত্বটি আজকে সকলে মিলে পালন করতে যাচ্ছি। এটাই হচ্ছে আমার শেষ কথা। এবং আমরা আসলে সেই প্রত্যাশাও রাখতে চাই না। আমরা চাই বাংলাদেশের ফ্যাসিজম ফিরে না আসুক, বাংলাদেশ গণতান্ত্রিক পথে যাত্রা শুরু করুক। ডক্টর আনোয়ার মোহসেনুল হক মিলন, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মুজিবুর রহমান মঞ্জু, ধন্যবাদ রাজকাহনের সময় দেওয়ার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি। জি25 পাথ নিবেদিত রাজকাহন থেকে ফিরবো আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে। টিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।